গল্পের শুরুটা ১৯৯৭ সালের ওয়াশিংটনে। আমরা কেট মার্টিন নামের এক মহিলাকে দেখি, যিনি তার ছেলে জেসিকে নিয়ে তার বাবা মা জিন এবং বার্নিশের সাথে দেখা করতে যাচ্ছে। আসলে জেসি তার নানা জিনের সাথে শিকারে যেতে চেয়েছিল, যার জন্য জিনও খুব খুশি ছিলেন এবং সকাল থেকে তাদের আসার জন্য অপেক্ষা করছিলেন। তারা আসতেই জিন বলেন তাদের এখনই বেরিয়ে পড়া উচিত। তাই বার্নিশ দ্রুত তাদের দুজনের জন্য খাবার প্যাক করে দেন এবং তারপর তারা দুজন জঙ্গলের দিকে রওনা হয়। গন্তব্যে পৌঁছে জিন এক জায়গায় তার গাড়ি পার্ক করে এবং ট্রাক থেকে বন্দুক বের করে জেসিকে দেয়। একটু এগিয়ে যেতেই তারা তাদের বন্দুক তাক করলে একটি হরিণকে দেখতে পায়। জিন জেসিকে সেটির উপর গুলি চালাতে বলেন। জেসি নিশানা তাক করে হরিণটিকে আহত করে দেয়। এরপর দুজন সেই হরিণটির পিছু পিছু যেতে থাকে। তারা সামান্যই এগিয়েছিল, কিন্তু জেসির খিদে পাচ্ছিল, তাই সে এক জায়গায় থেমে তার স্যান্ডউইচ বের করতে শুরু করে। এই সুযোগে জিন তার থেকে এগিয়ে যান। তিনি সেই আহত হরিণটিকে খুঁজে পান, যা দেখে তিনি খুব খুশি হন। কিন্তু যখন তিনি পিছনে ফিরে তাকান, জেসি সেখানে ছিল না। তিনি হরিণটিকে মেরে জেসিকে খুঁজতে শুরু করেন। এরই মধ্যে আমরা জেসিকে দেখি যে ঝোপের মধ্যে কিছু একটা দেখতে পায়। সে সেটিকে তার স্যান্ডউইচ দেয়, কিন্তু বস্তুটি সেখান থেকে পালিয়ে যায়। তাই জেসি তার পিছু পিছু যেতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে একটি অদ্ভুত সিঁড়ি রয়েছে। আশেপাশে কোনো বাড়ি বা বসতি ছিল না এবং এমন কিছুর সেখানে থাকা খুবই আশ্চর্যজনক ছিল। জঙ্গলের মাঝখানে হওয়া সত্ত্বেও সিঁড়িগুলি একেবারে নতুন লাগছিল, যেন কেউ সদ্য সেগুলিকে এখানে স্থাপন করেছে। এটা দেখে জেসির কৌতূহল আরো বেড়ে যায় এবং সে সিঁড়িগুলিতে চড়তে শুরু করে। অন্যদিকে জিন চিন্তায় জেসিকে খুঁজছিলেন। পথে তিনি জেসির ব্যাগ খুঁজে পান, যা দেখে তিনি আরো ঘাবড়ে যান, কারণ আশেপাশে তাকিয়েও জেসিকে দেখা যাচ্ছিল না। এটা জঙ্গল, যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে, আর জেসি একটা বাচ্চা। অন্যদিকে জেসি যখন সিঁড়িতে ছিল তখন সে সেই জন্তুটিকে আবারও দেখতে পায়, যেটিকে কিছুক্ষণ আগে সে দেখেছিল, কিন্তু এটি কোনো সাধারণ জন্তু ছিল না। তাই জেসি ভয় পেয়ে নিচে নেমে আসে এবং ঠিক তখনই হঠাৎ একটি অদ্ভুত হাত তাকে ধরে ফেলে। জেসি এর চিৎকার তার নানা জিনের কানেও পৌঁছায়, তাই তিনি দ্রুত তাকে বাঁচাতে দৌড়ে যান। তিনিও তার সামনে সেই রহস্যময় সিঁড়িগুলি দেখতে পান, কিন্তু জেসি সেখানে ছিল না। ঠিক তখনই সিঁড়ির পিছন থেকে জেসি চিৎকার করে তাকে ডাকছিল। সেখানে একটি দরজা ছিল, যেখান থেকে কেউ জেসিকে ভিতরে টেনে নেওয়ার চেষ্টা করছিল। জিন তাকে বাঁচানোর জন্য সেই জিনিসটির উপর গুলি চালান, কিন্তু সেই জিনিসটি জিনকেও ভেতরে টেনে নেয়। এরপর আমাদের ২০ বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জশ এবং নিক নামের দুই ভাইকে দেখি, যারা এই জঙ্গলে হাইকিংয়ে যেতে চলেছিল। পথে তারা এক জায়গায় জিনিসপত্র কেনার জন্য থামে। সেখানকার দোকানের মালিকের সাথে তাদের কিছু কথা হয়, যার ফলে মালিক জানতে পারেন যে তারা কাছের জঙ্গলে হাইকিংয়ে যাচ্ছে। দোকানের মালিক তাদের সতর্ক করে দেন যে রেড মুনের সময় এই জঙ্গলে অনেক লোক হারিয়ে গেছে, তাই তাদের সাবধানে থাকা উচিত। জশ তার কথা বিশ্বাস করে না, কিন্তু নিক দেখে যে সেই ক্যাফেতে নিখোঁজ বহু লোকের পোস্টার লাগানো আছে। সে কিছুটা ঘাবড়ে যায়। এরপর যখন তারা তাদের গন্তব্যে পৌঁছায়, তখন রেবেকা এবং জর্ডান নামের কাপল তাদের জন্য অপেক্ষা করছিল। এই যাত্রায় তাদের আরও একজন সঙ্গী আসার কথা ছিল, কিন্তু তার বদলে ডাগ নামের একটি ছেলে আসে, যাকে কেউ পছন্দ করত না, কারণ সে কোনো বিষয়কে গুরুত্বই দিত না। সে শুধু এই ট্রিপের কথা জানতে পেরেই চলে এসেছে। যদিও ডাগ একসময় তাদের বন্ধু ছিল, তাই তাকে বারণও করতে পারেনি। এই কারণে তারা তাদের ব্যাগ গুছিয়ে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। ৫ ঘন্টা হাঁটার পর সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু রেবেকা জানায় যে তারা এখনো অর্ধেক পথও পার করেনি, তাই তারা থেমে বিশ্রাম নিতে পারবে না। তবে আর একটু দূরে যাওয়ার পর সবাই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ নিক খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তখন জশ নিকের ব্যাগ তুলতে সাহায্য করতে গিয়ে বুঝতে পারে যে নিক প্রয়োজনের চেয়ে বেশি জিনিসপত্র ব্যাগে ভরে নিয়েছে। সবাই তাকে নিয়ে মজা করে এবং অতিরিক্ত জিনিস সেখানেই ফেলে যাওয়ার পরামর্শ দেয়। জশ তার ভাইকে সাহায্য করে। একটু এগিয়ে যেতেই তারা একটি ঝুপড়ি খুঁজে পায়। এটা দেখে তারা কিছুটা অবাক হয় যে এটি কে বানালো, কিন্তু মেয়েদের কাছে জায়গাটি ঠিক মনে হয় না, তাই তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটু এগিয়ে যাওয়ার পর যখন রেবেকা তার জুতোর ফিতে বাঁধার জন্য থামে, বাকি সবাই তার থেকে একটু এগিয়ে যায়। ঠিক তখনই রহস্যময়ভাবে সেখানে এক ভয়ঙ্কর
ভয়ঙ্কর মহিলা এসে হাজির হয়। সে সোজা রেবেকার দিকে এগিয়ে আসছিল। রেবেকা যখন তার আহত পা দেখে তখন ভয়ে তার মাথা তোলে, কিন্তু সেই মহিলার মুখ ছিল আরো বেশি ভয়ঙ্কর আর সে অদ্ভুত শব্দও করছিল। রেবেকা খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু যখন সে আবার উপরে তাকায় তখন সেই ভয়ঙ্কর মহিলাটি উধাও হয়ে গিয়েছিল। রেবেকা দৌড়ে গিয়ে তার বন্ধুদের ডাকে। তারা সবাই আবার সেই ঝুপড়িটির কাছে পৌঁছায়, কিন্তু এবার তার ভেতরে সেই ভয়ঙ্কর মহিলাটি আগে থেকেই ছিল। রেবেকা চিৎকার করতে শুরু করে। তার বন্ধুরা এগিয়ে গিয়েছিল, কিন্তু তারা তার চিৎকার শুনতে পায়। তারা তার কাছে গিয়ে দেখে যে রেবেকা খুব ভয় পেয়ে আছে। রেবেকা সবাইকে সেই মহিলাটির কথা বলার চেষ্টা করে, কিন্তু সবার মনে হয় হয়তো সে বেশি ক্লান্ত হয়ে পড়েছে, তাই তার বিভ্রম হচ্ছে। ডাক তার কথা নিয়ে মজা করে একটু এগিয়ে যায়, কিন্তু নিকের কিছুটা চিন্তা হয়, কারণ সেই দোকানের মালিকও তাদের এখানে আসতে বারণ করেছিল। ঠিক তখনই তারা ডাগের চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখতে পায় যে মাটিতে ডাগের পোশাক পড়ে আছে, কিন্তু ডাক সেখানে নেই। তখনই ডাক জল থেকে বেরিয়ে এসে তাদের দিকে হেসে ওঠে, কিন্তু তার এই মজা তার নিজের উপরই উল্টে যায় যখন সে দেখে যে তার শরীরে অনেক জোক লেগে আছে। জর্ডান লাইটারের সাহায্যে সেগুলিকে সরানোর চেষ্টা করে। এরপর তারা আবার এগিয়ে চলে। একটু এগিয়ে যেতেই তারা একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পায়, যা খুব ভয় পাওয়া এবং রাগ মিশ্রিত ছিল। সেই লোকটি কারো সাথে কথা বলছিল। আসলে এটি সেই মহিলাটিই ছিল যাকে রেবেকা দেখেছিল। মহিলাটি মাথা নিচু করে তার কথা শুনছিল, আর লোকটি বারবার তার কাছে ক্ষমা চাইছিল। তারা তাদের সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু তখনই তাদের চোখ লোকটির মাথার দিকে যায়। তার মাথায় একটি খুব বড় এবং গভীর ক্ষত ছিল। এবার তারা কিছু বুঝে ওঠার আগেই লোকটি তাদের সেখান থেকে পালিয়ে যেতে বলে। তখনই সেই মহিলাটিও তার মুখ দেখায়। তার হাতে একটি বাচ্চাও ছিল, যেটি অনেকক্ষণ ধরে কাঁদছিল। বাচ্চার আওয়াজে বিরক্ত হয়ে লোকটি তার বন্দুক বের করে নিজের উপর গুলি চালায়, কিন্তু লোকটি তখনও জীবিত ছিল। সেই ভয়ঙ্কর মহিলাটিকে দেখে রেবেকা আবারও কাঁদতে শুরু করে। এইসব তাদের জন্য বেশ ভীতিকর ছিল। তখন মহিলাটি তার বাচ্চাটিকে এক হাতে তুলে নেয়। এটা দেখে সব বন্ধুরা ভয় পেয়ে যায়, কারণ এটি কোনো মানুষের বাচ্চা ছিল না, বরং কোনো প্রাণী ছিল। সবাই হতবাক হয়ে যায়। তখন লোকটি তাদের বন্দুক দেখিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং তারা সেখান থেকে চলে যায়। এই তাড়াহুড়োয় যশ নিকের ব্যাগটি সেখানেই ফেলে আসে। এবার সবাই এক জায়গায় থেমে ভাবে তাদের কি করা উচিত। নিক বলে যে তাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু জর্ডান বলে যে আর কিছুক্ষণ পরে রাত হয়ে যাবে এবং তাদের ফিরে যাওয়ারও সময় নেই, তাই তাদের রাতটা এখানেই কাটাতে হবে। নিক খুব ভয় পেয়েছিল এবং বিচলিত ছিল, তাই সে সবার উপর চিৎকার করে, কিন্তু যশ তাকে শান্ত করার চেষ্টা করে। এই এলাকাটি বসতি থেকে অনেক দূরে ছিল এবং পার্ক রেঞ্জারদের সাথেও তাদের যোগাযোগ করা সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে তাদের রাতটা এখানেই কাটাতে হয়। ঠিক সেই সময় ডাগ একটি বিশেষ ধরনের মাশরুমের পানীয় পান করে, যা সে মাদকের মতো ব্যবহার করছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই মাশরুমের প্রভাব তার মস্তিষ্কের উপর পড়ছে। রাত হতেই সবাই নিজেদের তাঁবুতে ঘুমোতে চলে যায়, কিন্তু যশ বলে যে সে বাইরে বসে পাহারা দেবে। এবার যখন সবাই ঘুমোচ্ছিল তখনই কেউ ডাগের স্লিপিং ব্যাগ টানতে শুরু করে। যেহেতু ডাগ ঘুমিয়েছিল, সে স্বপ্নে নিজেকে এবং জর্ডানকে দেখছিল, কিন্তু যখন সে তার চোখ খোলে সে নিজের উপর একটি দৈত্যকে দেখতে পায়, যা ডাগের শরীরে আঁচড় কাটতে শুরু করেছে। ডাগ বুঝতেই পারেনি যে সেই দৈত্য তাকে কত দূরে নিয়ে এসেছে। ব্যথায় সে চিৎকার করতে থাকে। তার বন্ধুরা সেই আওয়াজ শুনতে পায় এবং যখন তারা জানতে পারে যে ডাগ নিখোঁজ, তখন তারা চিন্তিত হয়ে পড়ে। তার স্লিপিং ব্যাগ নিখোঁজ ছিল, সেখানে টেনে নিয়ে যাওয়ার চিহ্নও ছিল, তাই তারা সেই চিহ্নগুলো অনুসরণ করতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা ডাগের একটি জুতো খুঁজে পায় এবং তারপর তার স্লিপিং ব্যাগ যা ছেঁড়া ছিল। জর্ডান বলে যে নিশ্চয়ই এটা কোনো পশুর কাজ হবে। নিক খেপে গিয়ে জিজ্ঞাসা করে কেমন পশুর, কিন্তু জর্ডানের কোনো ধারণা ছিল না। সেখানে ডাগও ছিল না, তার মৃতদেহ পর্যন্ত ছিল না। রেবেকা বলে যে তাদের শর্টকাট নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে, যাতে তারা কাছের রেঞ্জার স্টেশনে পৌঁছাতে পারে। যশ বলে যতক্ষণ না তারা ডাককে খুঁজে পাচ্ছে ততক্ষণ তাদের কেউ এখান থেকে যাবে না, কারণ রেবেকা মানচিত্র আনতেও ভুলে গিয়েছিল, তাই তারা কোনো ঝুঁকি নিতে পারবে না। ঠিক তখনই তারা একটু দূরে একটি আলো দেখতে পায়। তাদের মনে হয় হয়তো এটা ডাক হবে, তাই তারা সবাই সেই আলোর দিকে এগোতে থাকে। কিন্তু সেখানে পৌঁছে তারা সেই রহস্যময় সিঁড়িগুলি দেখতে পায়, যা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এই প্রশ্নের উত্তর কারো কাছেই ছিল না যে সেগুলিতে লাগানো আলো কিভাবে জ্বলছিল।
যাই হোক, যশ সেই সিঁড়িগুলিতে চড়ে যায়, কিন্তু নিক তাকে নিচে নেমে আসতে বলে। তারা সবাই অবাক হয়েছিল ঠিকই, তবে তাদের বন্ধুকে খুঁজতে হবে। তখনই যশ সিঁড়ির পিছনে একটি দরজা দেখতে পায় এবং তার ভেতরে কারো আওয়াজও শুনতে পায়। তাদের মনে হয় হয়তো এটা ডাক হবে, তাই তারা ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যশ জোর করে দরজা খোলে, কিন্তু যেই সে ভেতরে পা রাখে সে সিঁড়ি থেকে পিছলে নিচে পড়ে যায়, যার কারণে তার পা জখম হয়ে যায়। নিক তাকে সাহায্য করার জন্য নিচে যায়। তারা দেখে যে জায়গাটি খুব বড়, যা দেখে তারা দুজন খুব অবাক হয়ে যায়, কারণ এটি একটি আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ছিল। দুই মেয়ে তাদের উপরে আসতে বলে, কিন্তু তখনই তারা আবারও কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়, তাই তারা সেই আওয়াজ অনুসরণ করে। একটু এগিয়ে যেতেই তারা একটি বাচ্চাকে দেখতে পায়। সে ভয়ে একটি কোণে বসেছিল। এই বাচ্চাটি আর কেউ নয় বরং জেসি, যে 20 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। জেসি বলে যে তাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে তারা চিরতরে এখানেই আটকে যাবে, কারণ এখান থেকে বেরোনোর পথ সবসময় বদলে যায়। যশ আর নিক বলে যে তারা বাইরে বেরোনোর রাস্তা জানে। এরপর তারা এগিয়ে চলে। এক জায়গায় ছোট্ট জেসি থেমে যায়, কারণ সে কিছু একটা দেখেছিল। যখন যশ এবং নিক তার কাছে আসে এবং সামনের দিকে আলো ফেলে, তখন তারাও একটি ভয়ঙ্কর প্রাণী দেখতে পায়। সবাই পালাতে শুরু করে এবং অবশেষে তারা সেই দরজার কাছাকাছি পৌঁছায়। যশ বলে যে হয়তো বস্তুটি চলে গেছে, কিন্তু হঠাৎ পিছন থেকে আক্রমণ করে সেই দৈত্যটি যশকে মেরে ফেলে। নিক তার ভাইকে বাঁচাতে পারেনি, বাধ্য হয়ে তাকেও বাইরে আসতে হয়। সে খুব দুঃখিত ছিল। তার সাথে জেসিও এখন বাইরে এসেছে। নিজের ভাইয়ের মৃত্যুতে নিক সম্পূর্ণ ভেঙে পড়েছিল। দুই মেয়ে তাকে পালিয়ে যেতে বলে, কিন্তু নিক সেখানেই শুয়ে পড়ে। ঠিক তখনই সেই দৈত্যটি জোরে জোরে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। নিজেদের জীবন বাঁচাতে তাদের সেখান থেকে পালাতে হয়। দৌড়াতে দৌড়াতে নিক একটি গর্তে পড়ে যায়, যেখানে অনেক মৃতদেহ পড়েছিল। সেখানে তারা ডাগের মৃতদেহ খুঁজে পায়। এটা দেখে সবার হুঁশ উড়ে যায়। এখন তাদের যে কোনো উপায়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, তাই তারা রাস্তা না দেখেই সেখান থেকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই রেবেকা একটি ট্রেলার দেখে থেমে যায়, যা সেখানে পার্ক করা ছিল। তারা চারজন দ্রুত সেটির দিকে দৌড়ে যায়, কিন্তু যেই রেবেকা ভিতরে যেতে যায় সেই দৈত্যটি তাকে ধরে ফেলে এবং তার বন্ধুরা কিছু করার আগেই সেই দৈত্যটি তাদের চোখের সামনে রেবেকাকে মেরে ফেলে। রেবেকার রক্ত দেখে নিকের মনে হয় যে এবার আর তারা বাঁচবে না, তাই সে দ্রুত ট্রেলারের দরজা বন্ধ করে দেয়। জেসি বলে যে এই দৈত্যটি তাদের জীবিত ছাড়বে না, কারণ সে সবসময় ক্ষুধার্ত থাকে এবং তার বাচ্চাদের খাওয়ানোর জন্য শিকার করতে হয়। একবার সে কোনো মানুষের গন্ধ পেলে তাকে মেরে তবেই ছাড়ে। নিক জেসিকে জিজ্ঞাসা করে সে কিভাবে বেঁচে গেল, কিন্তু সে কিছু বলার আগেই সেই দৈত্যটি জোরে জোরে ট্রেলারটিকে ঝাঁকতে শুরু করে। তারা ভয় পেয়েছিল, তাদের মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছিল। তাদের দ্রুত কিছু করতে হবে, না হলে এই দৈত্যটি তাদেরও মেরে ফেলবে। ঠিক তখনই নিক তার ভাইয়ের মৃত্যুতে কাঁদতে শুরু করে। সে বলে আমি আমার ভাইকে বাঁচাতে পারিনি, কাপুরুষের মতো শুধু দেখছিলাম এবং নিজের জীবনের চিন্তা করছিলাম। হয়তো আমি তাকে বাঁচাতে পারতাম, কারণ সে সব সময় আমার পাশে ছিল। জর্ডান তাকে বোঝায় এতে তোমার কোনো দোষ ছিল না, তুমি এখনো আমাদের বাঁচাতে পারো। এটা শুনে নিক কিছুটা শান্ত হয় এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। যখন তারা কথা বলছিল তখনই জেসি তাদের তার নাম বলে এবং তখন নিক বুঝতে পারে যে জেসি সেই ছেলেই যে 20 বছর আগে নিখোঁজ হয়েছিল, কারণ নিক জেসির সাথে একই স্কুলে পড়তো। এইসব শুনে তারা বিশ্বাস করতে পারে না, কারণ নিক তো বড় হয়ে গেছে, কিন্তু জেসির বয়স এখনো তেমনই আছে। তখন জেসি জানায় যে যখন সে সেই লাল দরজার ওপারে গিয়েছিল তখন তার এমন মনে হয়েছিল যেন সে অন্য কোনো ডিমেনশনে চলে এসেছে। সে বলে তারা সেখান থেকে বেরোনোর রাস্তা অনেকবার খুঁজে পেয়েছিল, কিন্তু তারা কখনো বাইরে আসতে পারেনি, কারণ সেই দৈত্যটি সবসময় তাদের জন্য অপেক্ষা করত এবং সেই দরজাটি তার জায়গা বদলাতে থাকতো। এর মানে হতে পারে যে জেসি হয়তো টাইম ট্রাভেল করেছে, অথবা তার জন্য সময় খুব ধীরে কেটেছে। কিছুক্ষণ পর জর্ডান অনুভব করে যে বাইরের পরিবেশ শান্ত হয়ে গেছে, হয়তো সেই দৈত্যটি এখন এখান থেকে চলে গেছে, তাই তাদের বাইরে গিয়ে দেখা উচিত। নিক তাকে বারণ করে, কিন্তু জর্ডান বোঝায় আমরা চিরকাল এখানে লুকিয়ে থাকতে পারি না। ড্রাইভারের কেবিন থেকে জর্ডান একটি রাইফেল খুঁজে পায়, সাথে কিছু গুলিও। এবার নিক এবং জর্ডান বাইরে যায় আর জেসি কিছু বাসন বাইরে ফেলে যাতে সেই দৈত্যটি আকৃষ্ট হয়। যেই সেই দৈত্যটি তাদের দিকে ফেরে
জর্ডানের বন্দুক জ্যাম হয়ে যায়। অনেক কষ্টে সে দৈত্যটির উপর একটি গুলি চালায়, কিন্তু তার কোনো প্রভাব হয় না এবং সেটি এক ঝটকায় জর্ডানকে মারাত্মকভাবে জখম করে দেয়। নিক দ্রুত টেলারের দরজাটি বন্ধ করে দেয় যাতে সেই দৈত্যটি ভিতরে না আসতে পারে। নিক খুব রেগে গিয়েছিল, সে তার সব বন্ধুদের হারিয়েছিল। এবার তাকে দৈত্যটির প্রতিশোধ নিতেই হবে। সে একটি গ্যাস সিলিন্ডার এবং লাইটার তোলে এবং জেসিকে বলে যে তার বাইরে যাওয়ার পর সে যেন দরজা বন্ধ করে দেয়। সে বাইরে গিয়ে সেই গ্যাস ক্যানটি দূরে ফেলে দেয়, যার ফলে সেই দৈত্যটি তার দিকে আকৃষ্ট হয় এবং যেই সে কাছে আসে নিক তার দিকে লাইটার ছোড়ে, যার ফলে সেই দৈত্যটি জ্বলতে শুরু করে। অবশেষে সেই দৈত্যটি সেখান থেকে পালিয়ে যায়, হয়তো সে জ্বলে শেষও হয়ে গিয়েছিল। নিক দেখে যে সেই রহস্যময় সিঁড়িগুলিও এখন জ্বলছিল। ঠিক তখনই জেসি তার কাছে এসে বলে যে সে বাড়িতে যেতে চায় এবং সকালে আমরা তাদের দুজনকে পুলিশের সাথে দেখি, যারা তাদের উদ্ধার করতে এখানে এসেছিল। পুলিশও এটা জেনে অবাক হয়েছিল যে জেসি সেই শিশু যে 20 বছর আগে এখান থেকে নিখোঁজ হয়েছিল। তখনই জেসির মা এবং নানি তার সাথে দেখা করতে আসেন। তারা একে অপরকে দেখে অবাকও হয়েছিলেন। অনেক কিছু বদলে গিয়েছিল, কিন্তু জেসি একই রকম ছিল। জেসি তার মায়ের কাছে ক্ষমা চায়। আসলে জেসির সাথে তার নানাও সেই ডিমেনশনে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি বাঁচতে পারেননি। পুলিশের জিজ্ঞাসাবাদের পর নিককে ছেড়ে দেওয়া হয় এবং মুভির শেষে আমরা দুই বন্ধুকে একসাথে দেখি, যারা এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। এবং এখানেই আমাদের আজকের মুভির গল্পটি শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।